এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিনুল। তরিকুল ইসলাম যুক্ত আছেন খুলনা থেকে। এখন আপনাদের ভোটার ইশতেহারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। খুলনা থেকে আমি তরিকুল ইসলাম। ভোটার ইশতেহারে খুলনা থেকে আমরা যুক্ত আছি। খুলনার আপনারা জানেন যে খুলনা একটি ঐতিহ্যবাহী একটি জেলা। এই জেলাতে শিল্প নগরী হিসেবে জেলাটি একসময় পরিচিত ছিল। সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলটিতে মূলত এখানে কৃষি নির্ভর অর্থনীতি এই অঞ্চলে রয়েছে। তো সেই হিসেবে খুলনার যে মানুষগুলো রয়েছে সেই মানুষের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া রয়েছে এবং এক সময় এই অঞ্চলে যে পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল নিউজ প্রিন্ট মিলের জন্য। এছাড়া চিংড়ি শিল্প, যেটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত, যেটি দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে একসময় পরিচিত ছিল। সব মিলিয়ে খুলনা কেমন আছে, কেমনভাবে আগামীতে চলবে, খুলনার উন্নয়ন কেমন হবে, সেই বিষয়গুলো উঠে আসবে আজকের এই আলোচনা অনুষ্ঠানে। তো আমরা শুরুতেই আমরা আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসেবে আমার ডান দিক থেকে রয়েছেন বিএনপি খুলনা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু। উপস্থিত আছেন সুজনের খুলনার জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরতি খুদা। আমার বাঁ দিকে আছেন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মাস্টার শফিকুল আলম। আমার বাঁ দিকে সর্বশেষ যে অতিথি যিনি উপস্থিত আছেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এইসব মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কথাগুলো বলে থাকেন এবং মানুষের দাবি দাওয়া নিয়ে কথাগুলো শুনে থাকেন। এছাড়া আমাদের সাথে কিছু সাধারণ মানুষ উপস্থিত আছেন। তারা এইসব নেতৃবৃন্দকে প্রশ্ন করবেন এবং তাদের যে চিন্তাভাবনা সেটি তাদের সঙ্গে আলোচনা শেয়ার করবেন। এই বিষয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। আমরা প্রথমে জনাব মনিরুজ্জামান মন্টুর কাছে আমি আসতে চাই যে খুলনা সবসময় বলা হয়ে থাকে একটি অবহেলিত জনপদ। এই জনপদে একসময় শিল্পনগর হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এই অঞ্চলে সেই শিল্প এখন বিরানভূমি হয়েছে। তো এক্ষেত্রে আপনার দল যদি ক্ষমতা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহলে এই অঞ্চলের মানুষের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এখন টিভি চ্যানেলকে। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু পিছনে যেতে চাই। 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। যখন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কোনো মুখ খুলতে পারতো না, তখনই কিন্তু যে একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশ, বিশৃঙ্খলা যুক্ত দেশ, এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে কী কী প্রয়োজন সেটা কিন্তু উনি আগেই উপস্থাপন করেছেন। এখন খুলনার কথা বলি, যে খুলনায় পাট শিল্প একসময় ঐতিহ্য ছিল। বিএনপি ক্ষমতা গেলে ইনশাল্লাহ বিএনপি যে ইস্তেহার প্রণয়ন করবেন সেখানে শিল্প উন্নয়নের কথা থাকবে, কৃষক সমাজের ভাগ্য উন্নয়নের কথা থাকবে, নারী সমাজের স্বাবলম্বী এবং উন্নয়নের কথা থাকবে, এবং উপকূলবর্তী এলাকার মানুষ যে দুর্দশাগ্রস্ত রয়েছে সেখানে টেকসই বেড়িবাঁধের কথা থাকবে। অবশ্যই খুলনায় এই শিল্পনগরী আবার পুনর্জীবিত হবে, নতুন যৌবন ফিরে পাবে, ওখানে আবার সাইরেন বাজবে, ওখানে কোলাহল যুক্ত থাকবে, শ্রমিকদের তাদের বাচ্চারা লেখাপড়া করতে পারবে। সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, যে ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, যেটা মাছ কোম্পানি হিসাবে পরিচিত, এখানে বাগদা এবং গলদা দুটো প্রজাতির চিংড়ি উৎপাদন হয়। এইটার যে ফরেন কারেন্সি, এটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই হয়। যেমন গার্মেন্টসের অনেক কিছু ইম্পোর্ট করতে হয়, বাট এটা তো আমাদের দেশীয় উপাদান, দেশের প্রোডাক্ট। এই সেক্টরও অবশ্যই আমরা আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে অবশ্যই এর উন্নয়ন ঘটানো হবে। একটু আসতে চাই মাস্টার শফিকুল আলমের কাছে। আপনাকে জানতে চাই যে জনাব মনিরুজ্জামান মন্টু বললেন যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তারা এই অঞ্চলের শিল্প উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে। তো আপনার দলের কি চিন্তা ভাবনা এই অঞ্চল নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন টিভি যারা শ্রোতা আছেন
দর্শক আছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শফিকুল আলম, জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি এবং খুলনা 14টি আসনের নির্বাচন পরিচালক হিসাবে আছি। আমাদের বাংলাদেশে খুলনা বিশেষ করে একটা শিল্পনগরী নামে খ্যাত ছিল। আমরা যখন ছোটকালে লেখাপড়া করতাম তখন আমাদেরকে বলা হতো খুলনা নগরী হচ্ছে শিল্পনগরী। এগুলো তো শিল্প ছিল, কিন্তু এই শিল্প ধ্বংস হলো কি কারণে? এর মূল যদি কারণ আমরা যদি উদ্ঘাটন করতে চাই, তাহলে মূল কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতির কারণেই এই শিল্প নগরী, শিল্প প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এবং পরিবার আজকে বেকার হয়েছে। এই জন্য জামাত ইসলামী শিল্পকে তো শিল্প হিসাবে গড়ে তুলবেই, তার সাথে সাথে দুর্নীতি ব্যাপারে জিরো টলারেন্স করবে ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ মাস্টার শফিক। আপনার কাছে আবারও আসবো। আমরা একটু অ্যাডভোকেট কুদরতি খোদার কাছে আমরা জানতে চাই, আপনি তো পাট শিল্প এই অঞ্চলের আন্দোলন নিয়ে কাজ করেছেন এবং এই অঞ্চলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আপনাকে রাজপথে কাজ করতে এবং দুর্নীতি নিয়ে কথা বলতে। তো এই যে কথাটি একটু আগে মাস্টার শফিক বললেন যে দুর্নীতির যে ঘটনাগুলো ঘটেছে, আসলে কি এখানে এই শিল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কি? দুর্নীতি কি প্রধান কারণ কিনা? বাংলাদেশের মধ্যে খুলনা একমাত্র শহর যে শহরে লোক সংখ্যা কমে যাচ্ছে, এটা একটি বিরল দৃষ্টান্ত। এর অন্যতম কারণ এই শিল্পনগরী খুলনায় একসময় শিল্প ছিল, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে এই জেলায় আসতো তাদের কর্মসংস্থানের জন্যে। এই শিল্পনগরীর এই যে শিল্পগুলো বন্ধ হওয়ার কারণে বিশেষ করে হার্ডবোর্ড মিল, নিউজ প্রিন্ট মিল, অন্যান্য জুট মিল এবং সর্বশেষ যে জুট মিল, খুলনায় 9টি জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রায় 25,000 শ্রমিক কিন্তু কর্মসংস্থান হারিয়েছে। এবং এর কারণটা কি? বিগত সরকার বলেছে যে দুর্নীতি, কিন্তু দুর্নীতি কারা করে? দুর্নীতি করে বিজেএমসি সরকারের কর্মকর্তারা। শ্রমিকরা দুর্নীতি করে না, শ্রমিকরা শ্রম দেয়, তারা টাকা পায়। শ্রম না দিলে তাদের রোস্টারে নাম ওঠে না, তারা টাকা পায় না। সুতরাং এই দুর্নীতির কারণে এই মিলগুলো বন্ধ হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ। এখানে দেখতে হবে জাতীয় স্বার্থ। রাষ্ট্রীয় যে পাটকল, নিউজপ্রিন্ট মিল, এটা রাষ্ট্রগত সম্পত্তি, রাষ্ট্রের উন্নয়নের কল্পে চিন্তা করতে হবে। কিন্তু বিগত দিন আমরা লক্ষ্য করেছি যারা ক্ষমতায় থাকেন তারা তাদের স্বার্থে এই মিলগুলো চালাতে চান, তাদের মালিকানায় চালাতে চান, যে কারণে এই মিলগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে। জনাব কুদরতি খোদা, আপনার বিষয়টি আমরা যেটা বুঝতে পারলাম যে শ্রমিকরা নাই, এটি রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা করেন তারাই দুর্নীতির সাথে জড়িত। বাবুল হাওলাদার, আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন যে এই অঞ্চলের উন্নয়নে বাধাগ্রস্ত আসলে কেন হচ্ছে বারবার, এবং বারবার কেন বিভিন্ন দাবি নিয়ে আপনারা রাজপথে নামছেন? আপনি তো বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে থাকেন, সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভি এবং দর্শক শ্রোতাদের। না, এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে আমরা দেখি যে অঞ্চল ভিত্তিক যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন বা সরকারে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন আমলে, আমাদের কাছে কেন যেন এই অঞ্চলের নেতৃত্বের একটা দুর্বলতা আমাদের কাছে পরিলক্ষিত হয়, যে সেখানে বার্গেনিংয়ের মাধ্যমে সরকারের কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে চেন আনা, সেটা একটা বড় ব্যাপার। ফলে সেই জায়গাটা আমাদের কাছে কিন্তু সবসময় এক ধরনের দুর্বলতা মনে হয়। সেটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যারা সরকারে থাকেন তাদেরও কেন যেন খুলনা একটা উদাসীনতার জায়গা, এক ধরনের অবহেলার জায়গা। ঢাকা, এবং তারা তো মনে করেন আসলে ঢাকা হচ্ছে সারা বাংলাদেশ এবং তারপরে ধরেন চট্টগ্রাম। আমাদের এই খুলনা অঞ্চলে এত বড় সম্ভাবনাময় অঞ্চল, বিস্তীর্ণ একটা কৃষিভূমি, এখানকার এতগুলো ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, এখানকার সুন্দরবন, এখানকার মৎস্য, এত বড় খাতগুলো থাকা সত্ত্বেও, এবং এখান থেকে একটা বড় অংশের রাজস্ব আমরা কিন্তু জাতীয় অর্থনীতিতে দিয়ে থাকি, তারপরও এখানকার উন্নয়ন তো শুধুমাত্র খুলনার উন্নয়ন না। কারণ জাতীয় অর্থনীতিতে যদি আপনি ভূমিকা রাখতে চান, সেটি যদি টেকসই করতে চান, তাহলে 56,000 বর্গমাইলের এই সামান্য আমাদের যে এই যে লিমিটেড যে আমাদের জমি, এটাকে কাজে লাগাতে হবে, এই জনবল কাজে লাগাতে হবে, সম্ভাবনা কাজে লাগাতে হবে। জি, ধন্যবাদ বাবুল হাওলাদার। আমরা এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, আবারও বিরতির পর আপনাদের কাছে আমরা ফিরে আসবো। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ভোটারের ইশতেহারে। আমরা এতক্ষণ শুনছিলাম যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজনৈতিক দলের এবং সুশীল সমাজের যে দুজন প্রতিনিধি রয়েছেন। এখন আমরা এই মুহূর্তে
আমরা একটু যাই দর্শক সারিতে। আমাদের মাঝে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন, তবে আমরা প্রশ্ন কিন্তু খুব বেশি নিতে পারবো না। আমি প্রথমে আপনার কাছে আপনি একটু প্লিজ দাঁড়াবেন। জানতে চাই যে যে রাজনীতিবিদরা যেভাবে কথা বললেন বা সুশীল সমাজের যে পথিকরা যেভাবে বললেন, আসলে তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়ার প্রশ্ন রয়েছে একটু বলবেন? ধন্যবাদ এখন টিভিকে। আমি শেখ ওমর ফারুক কোচি। আমাদের চাওয়া হচ্ছে বিশেষ করে খুলনা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ওয়াসা সিটি কর্পোরেশন কেডিএর কর্মকাণ্ডগুলো সমন্বয়ের মাধ্যমে যেন হয়। এর বাইরে খুব বেশি এখন এই মুহূর্তে যাচ্ছি না। আচ্ছা, আমরা পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু প্রশ্ন জানতে চাই যে আপনি তাদের উদ্দেশ্যে আসলে রাজনৈতিক দলের কাছে বা এছাড়া নির্বাচন সামনে রেখে আপনার কি প্রশ্ন রয়েছে তাদের কাছে? যে আমি জামাত ইসলামের যিনি আছেন তার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনাদের ম্যানিফেস্টো বা আপনাদের যে দলের ইয়েটি আছে সেটাতে আছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যে বিধর্মী প্রার্থী দিয়ে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা সম্ভব? হ্যাঁ, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা দুটো প্রশ্ন আমরা এই মুহূর্তে পেয়েছি। আর এই দিক থেকে আমি একজনের কাছে, একজন নারী আমরা যিনি রয়েছেন, আপনার কাছে আমি মানে আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যে আপনি নির্বাচন, যেখানে দুটো রাজনৈতিক দল রয়েছে, সুশীল সমাজের যারা প্রতিনিধি রয়েছে, আপনার কোনো প্রশ্ন তাদের কাছে আছে কিনা নির্বাচন কেন্দ্রিক? আসসালামু আলাইকুম, আমি শারমিন তানিয়া। আমার প্রশ্ন যে হচ্ছে খুলনার যে উন্নয়ন, এত বছর যে উন্নয়নটা হয়নি, যে রাস্তার যে কাজগুলা হয়নি, আমাদের শিপইয়ার্ড যেতে যে রাস্তাটা আমরা একদমই অচল, যেটা দিয়ে আসা যাওয়া করা যায় না, রিক্সাই চলাচল করা যায় না, ইজি বাইক তো যাওয়াই যায় না। রাস্তাটা যত দ্রুত সম্ভব উন্নয়ন করা যায় কিনা। নিরালা, আমি নিরালার বাসিন্দা, নিরালা 1 নম্বর। আমি বুঝছি আপনি খুলনার সড়ক উন্নয়নের কথা বলেছেন। আপনারা এতক্ষণ প্রশ্নগুলো শুনলেন। রাজনৈতিক দলের কাছে আসলে প্রথমে আবারও ফিরে আসতে চাই। প্রথমে আমরা জামাত ইসলামীর যিনি রয়েছেন, উনি কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন, কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এবং এখানে নির্বাচন পরিচালনা করছেন 16টি আসনে, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একটু আগে একজন দর্শক সারি থেকে বললেন যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে কি অন্য ধর্মের লোক দিয়ে সেটি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, এ প্রশ্নের কি জবাব দিবেন? ভাই, প্রশ্ন যেটা করেছেন ওনাকে ধন্যবাদ। তিনি যথার্থ প্রশ্ন করেছেন। আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই, এ ব্যাপারে তো কারো দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইন কিন্তু নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য না, হুদাল্লিন নাস। এই আইনটি হচ্ছে সকল মানব জাতির জন্য। এই জন্য এই আইনকে আমরা মানবিক আইন বলি, এই আইনটাকে আমরা ইনসাফপূর্ণ বলি। ইনশাআল্লাহ এই আইন বাস্তবায়ন হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান অধিকার পাবে। ধন্যবাদ। এই জন্য কি আপনারা হিন্দু প্রার্থী দিয়েছেন খুলনা এক আসনে? অবশ্যই, এই জন্য আমরা হিন্দু প্রার্থী দিয়েছি, আমরা উপজাতীয় প্রার্থী দিয়েছি। ছাত্রদের আপনারা দেখেছেন, ছাত্রদের যে নির্বাচন হয়ে গেল, সেখানে আমরা উপজাতি এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা মূল্যায়ন করেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি মনিরুজ্জামান মন্টুর কাছে আসতে চাই। মন্টু ভাই, আমরা মনি যে কথাটি বললেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে গেলে এখানে বিভিন্ন ধর্মের লোকের সমাগম বা প্রার্থী হিসেবে ওনারা ঘোষণা করেছেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমি সংক্ষেপে বলি যে ইসলামিক আইন প্রতিষ্ঠা করব অথবা ইসলামিক আইন বাস্তবায়ন করব, এখন যে লোক ইসলামের লোকই না, ইসলাম ধর্মে বিশ্বাসী না, তাকে দিয়ে কিভাবে ইসলাম বাস্তবায়ন করা যায়, এটা প্রশ্নবোধক। তাহলে আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা একটা কথা বলি, আমরা নতুন করে এই নির্বাচনকে সামনে রেখে নতুন করে কোনো তথ্য উপত্য বা ফর্মালা আমরা নিয়ে আসিনি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমাদের দল প্রতিষ্ঠা করছেন, তখন আমাদের গঠনতন্ত্র লিখছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এক ছাতার নিচে থাকতে পারবে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, অর্থাৎ সকল ধর্মের প্রতি আমাদের থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। স্ব ধর্ম মানুষরা তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা ধর্মের কোনো ব্যবহার আমরা করছি না, এর কোনো নতুন ব্যাখ্যা আমরা দিচ্ছি না। আমাদের সেই
78 সালে 1 সেপ্টেম্বর যখন এই জি মন্টু দল ভাই, আমরা প্রতিষ্ঠা হয়, তখন অ্যাডভোকেট থেকে করি। কুদরতি খোদার কাছে আমি একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা নিয়ে একজনে প্রশ্ন করলো যে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খারাপ। এই ক্ষেত্রে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে কি কোনো আতঙ্ক আছে কিনা, এবং এ বিষয়ে একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা একেবারেই সত্য কথা, বিশেষ করে জুলাই 24-এর পরের থেকে। এবং এর জন্যে পুলিশের যে ভূমিকাটা পালন করা উচিত, পুলিশের ভূমিকা পালন করতে পারছে না। বিগত দিনে পুলিশ যে টমার মধ্যে গিয়েছে, সেই টমার থেকে তারা উত্তরণ ঘটাতে পারেনি। এখনও তারা সন্দিহান আছে যে আগামী শাসন কাদের হাতে যাবে এবং তাদের দ্বারা কিভাবে নির্দেশিত হয়ে তারা কার্যক্রম করবে। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই আতঙ্কিত। পুলিশের জায়গায় কাজ করবে, যদিও এখন নির্বাচনকালীন সময় এখন নির্বাচন কমিশনের দায়িত্ব টোটাল দেশের শাসনভার পরিচালনা করার জন্য। তারপরেও পুলিশের কিন্তু একটা রুটিন দায়িত্ব থাকে এবং প্রশাসনের একটি রুটিন দায়িত্ব থাকে, তাদের সে দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। এবং আমি মনে করি সমস্ত সময়ের চাইতে নির্বাচনকালীন সময় কিন্তু একটু টেন্স বেশি থাকে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেশি থাকে এবং সহিংসতার সম্ভাবনা থাকে। সেটাকে মাথায় রেখেই পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনকে সজাগ থাকতে হবে, তা না হলে কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনার কথাটা আমি যেটা পরিষ্কার হয়েছি যে আসলে এটা প্রশাসনের আন্তরিকতাটা এটা খুবই জরুরি এই বিষয়টি। তো আমি বাবুল হাওলাদার ভাইয়ের কাছে জানতে চাই যে সামনে নির্বাচন, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুদরত ভাই যেটি বললেন, সেই ক্ষেত্রে আপনার নতুন কোনো চিন্তা আছে কিনা যে মানুষ সুষ্ঠুভাবে ভোট প্রদান করবে? এই ক্ষেত্রে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আমাদের জন্য বাধা হচ্ছে এই খুলনার জন্য? আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে, এই কারণে যে আমরা একটা বড় ধরনের রক্তক্ষয়ের মধ্যে দিয়ে জীবনের বিনিময়ে আমরা একটা অবস্থা আমরা পেয়েছি এবং সকল দল মতের মানুষ, সকল মেরুকরণ ভুলে গিয়ে একটা মেরুতে এসে দাঁড়িয়েছিলেন যে আমরা একটা গণতন্ত্র চাই। সুতরাং এই নির্বাচনকে ধরে গণতন্ত্রের বিজয়টা হতে হবে এবং সেই কারা জিতবেন কারা হারবেন সেটি পরের কথা। সেই গণতন্ত্রের বিজয় হতে হলে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে ঈদের দিন, পুজোর দিন বা বড়দিনের মতো খুশি নিয়ে একেবারে কোনো ভয় ভীতি ছাড়াই তাকে কেন্দ্রে যেতে দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং তার পূর্বে ভোট যখন প্রার্থনা করবেন প্রার্থীরা বা তার কর্মী সমর্থকরা, তারা একেবারে নির্দ্বিধায়। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে একদিকে প্রার্থীরা নির্বাচনী কাজ করছেন, তারা প্রচারণা করছেন, তার পাশের পাড়ায় একসাথে দুজন মার্ডার হচ্ছেন বা গুলিগালা হচ্ছে। ফলে এইরকম একটা পরিস্থিতি নেই এবং অনেক জায়গায় দেখছি আমরা প্রার্থীরাও ইতিপূর্বে তারা সম্মুখীন হয়েছেন, গুলির সম্মুখীন হয়েছেন। সুতরাং এটা পুলিশকে নতুন কৌশল বলতে সন্ত্রাসীরা কিন্তু এখন নতুন কৌশল নিয়েছেন এবং সেই কৌশল এটা কি আসলে সীমান্তবর্তী আমরা জেলা, সেই হিসেবে কিন্তু এই প্রভাবটা হয়তো বা বেশি বলে মনে হয়েছে এবং এটি বিভিন্ন আলোচনা আমরা শুনেছি। তো আমরা শফিকবার কাছে একটু জানতে চাই যে আপনারা নির্বাচন নিয়ে কোনো আতঙ্ক বোধ করছেন কিনা। পাশাপাশি আমরা যে বিষয়টি জানতে চাই আপনার কাছে যে এই নির্বাচনে অনেক প্রার্থী হলফনামায় যে সম্পদের বিবরণ দেয়, আমরা দেখেছি 5 বছর পর যে এই সম্পত্তি কয়েক গুণ বেড়ে যায়। আসলে এটা এখানে কি দুর্নীতি বা আপনার দল এই ক্ষেত্রে কতটা পরিচ্ছন্ন থাকবে? ধন্যবাদ তরকুল ভাইকে। আইন শৃঙ্খলা ব্যাপারে যেহেতু আমি খুলনা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সেখানে আমি এই বিশেষ করে আইন শৃঙ্খলা ব্যাপারে আমি কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা করি। খুলনাতে যে কয়েকটি মার্ডার হয়েছে, আমি পরিষ্কার বলেছি যে এই মার্ডার হচ্ছে শুধু মাদককে কেন্দ্র করে এবং মাদকের আধিপত্যকে বিস্তার করার জন্য। এই জন্য যদি মাদককে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তো এই মার্ডার কিন্তু আরো বিস্তার লাভ করবে। এই জন্য এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট পূর্বের চেয়ে উন্নতি হয়েছে, নিঃসন্দেহে এটাকে স্বীকার করতে হবে। কিন্তু এই টার্গেট মার্ডার এটা হচ্ছে মূলত মাদক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন যে যারা নিজেকে নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের হলফনামা যেটা দিয়েছেন সম্পদ, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী শুধু এবারে নির্বাচন করছে তা না, ইতিপূর্বেও তারা প্রত্যেকটি নির্বাচনে, শুধু 24 নির্বাচন বাদে বাকি প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের যে হলফনামা যে সম্পদ ছিল সে সম্পদ কমেছে, বাড়েনি। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি মন্টু ভাইয়ের কাছে সর্বশেষ জানতে চাই যে মন্টু ভাই, নির্বাচনে হলফনামাতে যে সম্পদের বিবরণ দেওয়া হয় 5 বছর পর দেখা যায় যে এটি ফুলে ফেঁপে বেড়ে ওঠে। আসলে আপনাদের দল এই ব্যাপারে কতটা মানে সচেতন থাকবে এই বিষয়ে সংক্ষেপে? অবশ্যই সচেতন থাকবে। আমাদের চেয়ারম্যান মহোদয় স্পষ্টত ঘোষণা করেছেন
দুর্নীতিমুক্ত, নিরাপদ, উন্নত বাংলাদেশ আমরা গড়তে চাই। তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তো আগেই আমাদের ভিতরে পরিষ্কার করতে হবে। উনি এই ব্যাপারে অত্যন্ত সজাগ, এবং আমরা বলতে চাই যে আল্লাহর ইচ্ছা জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এমপি প্রার্থীরা যে হলফনামায় যার আয় দিয়েছেন, বৈধ কোনো আয় ছাড়া ভোট দিতে হলে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। কুদরত ভাই, সংক্ষেপে, যে এই বিষয়গুলো নিয়ে তো আপনি কাজ করে থাকেন, তো আসলে এই যে সম্পত্তির একটা বিশাল পার্থক্য তৈরি হয়, এর আসলে মূল কারণটা কি? দুর্নীতি নাকি আসলে সে এই সুযোগটা নিয়ে থাকে পদের? এর মূল কারণ হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে দলের অনুশাসন থাকে না। দল যদি সৎ হয়, দলের অনুশাসন যদি থাকে, তাহলে দুর্নীতি করতে পারে না। কেননা দুর্নীতি কিন্তু আমাদের একটা মানসিক মর্যাগত একটি ব্যাপার। এটা আইন এবং দলের চিন্তাভাবনা, আইনের শাসন যেমন থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে, পুলিশ প্রশাসন বলি, নির্বাচন কমিশন বলি, রাষ্ট্র এটাকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে। দুর্নীতি দমন কমিশন, তাকে সরকার নিয়ন্ত্রণ বহির্ভূতভাবে তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যেটা আমাদের এই সনদে উল্লেখ করা হয়েছে। এই যে গণভোটের মাধ্যমে সনদকে যদি আমরা হা ভোট দিতে পারি, তাহলে এগুলো করার জন্য নাগরিক পেশারটা আমরা সরকার। ধন্যবাদ কুদরত ভাই সহ যে অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন, যারা এতক্ষণ আমাদের সাথে অংশ নিয়েছেন, এবং দর্শক সারিতে যারা বসে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল বাগেরহাটে একই ভোটারের যে ইশতেহার, সেই ইশতেহারের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খুলনার আজকের এই পর্ব।